হ্যাঁ আমি আমি সরকার বিরোধী, তো আপনি কি করবেন? এটা সংবিধানের অধিকার। আপনি যদি আমাকে বলেন আমি কথা বলতে পারবো না, সরকারের বিরোধিতা করতে পারবো না, তাহলে আপনি সংবিধান লঙ্ঘন করছেন। কারণ সংবিধানে বলা হয়েছে সকলের মত প্রকাশের স্বাধীনতা আছে। বাহিনীকে মানুষ কিভাবে দেখে, ধরেন আমি কথার কথা বলি, পুলিশ বলেন, বিসিএস বলেন বা অন্যান্য পেশায় যারা আছেন, তারা যদি কোনো দুর্নীতি করেন, একটা খারাপ কাজ করেন, মানুষ হয়তো বলে আচ্ছা করছে, ওই কিছু করতেই পারে। কিন্তু তারা সেনাবাহিনীকে কিভাবে দেখতে চায়? সেনাবাহিনীকে দেখতে চায় একদম, না সে সবকিছুর বাইরে। সেনাবাহিনী কোনো মানে দুর্নীতির মধ্যে থাকবে না, সেনাবাহিনী সৎ জীবন যাপন করবে, সেনাবাহিনী কোনো রাজনৈতিক পক্ষপাতিত্ব করবে না, এগুলোই তো দেখতে চায়। এইটা হচ্ছে পার্থক্য। হিন প্রতি সিনহা সাহেবের যেটা সারোয়ার বলল, তার কি হয়েছিল এবং তাকে এইরকম অবস্থায় নিয়ে যাওয়ার জন্য কাদেরকে ব্যবহার করা হয়েছিল? আমাদেরই গোয়েন্দা সংস্থাকে তো ব্যবহার করা হয়েছিল। তো এখন একটা দেশের প্রধান বিচারপতিরই যখন এরকম অবস্থা হয়, তখন অন্যরা কি করতে পারে? আপনি বলবেন যে এই ধরনের লোকজন তারা কি মানে শুধু চাকরি বাঁচানোর জন্য এরকম করে? চাকরি না, আরো বহু কিছুই আছে। সাধারণ মানুষজন হয়তো এক দৃষ্টিতে দেখে অনেক কিছুই তারা জানেন না যে পীঠ পর্দার আড়ালে কি হয়। এই জেনারেল মইনু আহমেদ যে ফেসিবাদ এনে দিয়ে গেছেন, যে আগ্রাসী শক্তির ছায়া আমাদের দেশের উপর এনে দিয়ে গেছেন, এর থেকে বের হওয়া এত সহজ না। কেউ চাইলেই পারবে না যে আমি ঠিক আছে আমি এটা করব না, না পারবে না, পারছে না, এটা সম্ভব না। আপনার মির্জাফর আপনার যখন বেইমানি করেছে, 250 বছর লেগেছে, 250 বছর। এত বড় একটা ভারত উপমহাদেশ, তাকে মাত্র 50,000 সেনাবাহিনী দিয়ে ব্রিটিশ সরকার এবং কিছু পুলিশ দিয়ে শাসন করেছে। পারা গেছে? পারা যায়নি। যখন ওরকম কিছু আপনি করে দিয়ে যাওয়া হয়, তখন সেটাকে ঠিক করতে অনেক কষ্ট করতে হয়। আপনি এই কথাগুলা, হ্যাঁ তারপরেও আমি বলতে পারি যে আমাদের এই যে জেনারেল আজিজ বলেন বা এরকম যাদের নাম আসে, তাদের কত চাই, তারা কত দরকার? আমার কথা হচ্ছে তারা রাজনৈতিক কথাবার্তা শুনুক, ঠিক আছে, যেহেতু তাদেরকে চাকরি করতে হয় শুনুক, কিন্তু তারা যে টাকা পয়সা অর্থবিত্তের পিছনে ছুটছেন, তারা কত দরকার? তারা কত টাকা বেতন পেতেন, কত টাকা পেনশন পেয়েছেন, জাতিসংঘতে বাহিনীতে চাকরি করে কত টাকা আপনার শান্তিরক্ষী বাহিনী থেকে পেয়েছেন? এমন তো কোনো কিছু বেশি না, কিন্তু তাদের আজকে অঢেল সম্পদ। মানুষ যখন এইগুলো দেখে, তখন দেখে তাদেরকে কি, তারা কি ধারণা করবে? তারা বলবে যে তার মানে কি, যে এরা এই ধরনের অর্থবিত্ত এই সমস্ত আরাম আয়েশ ভোগ বিলাসের জন্য অন্যের উপরে অন্যায় করছে। তখন তো পুরো তারা তো আর সাধারণভাবে দেখবে না যে এটা নির্দিষ্ট কোনো অফিসার বা কেউ করছে, তারা দেখবে এটা তারা তাদের কাছে এটা পুরো বাহিনীর বদনাম হয়ে যায়। পুরো বাহিনীকে তারা মনে করে তারা মনে হয় এরকম করছে। আপনি আজকে ইউনিভার্সিটির একজন শিক্ষক যদি খারাপ কাজ করে, সেটাকে কি মানুষ বেশি দেখবে, নাকি গ্রামের একটা সাধারণ মানুষ যদি একটা খারাপ কাজ করে সেটাকে বেশি দেখবে? বলবে যে ইউনিভার্সিটির শিক্ষক, তিনি তো সর্বোচ্চ শিক্ষিত একটা ব্যক্তি, তার বদনামটা বেশি হবে, ইউনিভার্সিটির শিক্ষকদের বদনামটা বেশি হবে। সেনাবাহিনীকে মানুষ কিভাবে দেখে, ধরেন আমি কথার কথা বলি, পুলিশ বলেন, বিসিএস বলেন বা অন্যান্য পেশায় যারা আছেন, তারা যদি কোনো দুর্নীতি করেন, একটা খারাপ কাজ করেন, মানুষ হয়তো বলে আচ্ছা করছে, ওই কিছু করতেই পারে। কিন্তু তারা সেনাবাহিনীকে কিভাবে দেখতে চায়? সেনাবাহিনীকে দেখতে চায় একদম, না সে সবকিছুর বাইরে। সেনাবাহিনী কোনো মানে দুর্নীতির মধ্যে থাকবে না, সেনাবাহিনী সৎ জীবন যাপন করবে, সেনাবাহিনী কোনো রাজনৈতিক পক্ষপাতিত্ব করবে না, এগুলোই তো দেখতে চায়। যে এইটা হচ্ছে পার্থক্য, থিন রেড লাইন। এখন সেটা যদি নষ্ট করে দেয়া হয়, যে একজন পুলিশকে দিয়ে সরকার যা করাচ্ছে সেনাবাহিনীর কিছু কতিপয় কর্মকর্তা তা করছেন, তাহলে তো মানুষ কি এটার ব্যাখ্যা করবে? এটা আমরা এই দুইজন অফিসার আছি, আমরা কি বলবো? আমাদের অনেক কিছু বলার, আমরা বলতে পারবো, কি বলবো আর? এর সহ্যের একটা সীমা থাকে, সেই সীমাটার মনে হয় আরো বেশি পেরিয়ে গেছে, কিন্তু কারো হুঁশ নাই। সবাই বলছে এগুলো মিথ্যা, এগুলি সর্বৈব গুজব, এগুলো উন্নয়ন বিরোধী তৎপরতা, এগুলো ষড়যন্ত্র। এগুলো বলে তো হবে না, আপনাকে সমস্যার রুটে গিয়ে সেখান থেকে সমাধান করতে হবে। আপনার পৃথিবীর প্রতিটা সেনাবাহিনী রাজনৈতিক নির্দেশে চলে, অস্বীকার করার কোনো উপায় নেই, সেটাই সংবিধান। আমরা যখন শপথ নিয়েছি, আমরা সংবিধানের উপরে শপথ নিয়েছি, যখন সেনাবাহিনীতে আমরা কমিশন পেয়েছি। কিন্তু তার মানে তো এই না যে আপনারা এইরকম ভাবে সবকিছু করবেন। এই যে সারোয়ার যেগুলো বললো যে এই মানবাধিকার যে আমাদের ব্যাপারে লঙ্ঘন করা হচ্ছে, হ্যাঁ হচ্ছে, কাউকে বলতে পারি না, আমরা কাউকে কোথায় বলবো? কারণ আমরা আমরা এই প্রতিষ্ঠানটাকে ভালোবাসি, ওন করি। আমি সেনাবাহিনীর জন্য 2টা বই লিখেছি, একটা পার্বত্য চট্টগ্রাম দেখাক তো কেউ লিখেছে কিনা, আমি লিখে দিয়েছি। আপনার জাতীয় নিরাপত্তার উপরে 23 জন সাবেক সেনাপ্রধানদের ইন্টারভিউ নিয়ে আমি একটা বই লিখেছি, সেগুলো আমি যখন দৈনিক পত্রিকায় কাজ করতাম ধারাবাহিক সিরিজ হয়েছিল, কেউ করেছে কিনা?
হ্যাঁ, আপনি কবিতার বই ছাপাতে পারবেন লিখে, গল্পের বই, এগুলো বই পারবেন না। এগুলো আমরা করে দিয়েছি, তারপরে কি আমাদেরকে টার্গেট করা হচ্ছে কেন? তার কারণ টার্গেট করা হচ্ছে যে এই লোকগুলো একটু কথা বলে, এই লোকগুলো আগ্রাসী শক্তির বিরোধিতা করে, সুতরাং আমাদেরকে টার্গেট করা হচ্ছে। এখন টার্গেট করে এখন আমি অন্যের কথা আর কি বলবো? এটা আমাদের কথাই বলছি, আর কি বলবো? দুঃখের কথা কাকে মানে বলা যাবে? সরাসরি আর সরকারের এখন পক্ষ হয়ে যারা কাজ আপনি করতে যে চায় জিনিস, তাদের তাদের বাধা হিসেবে আপনারা দাঁড়াচ্ছেন, এরকম কিছু? আমাকে অফকোর্স কি শুনতে পাচ্ছেন? সরকারের সাথে এবং কোন একটা বিদেশি শক্তি, হ্যাঁ শুনতে শক্তির পাচ্ছি, সাথে কোন কাজ একটা করছে। বিদেশি হুম, শক্তি, যে না এরা তো এই যে দেখেন, এই যে এই যে লিখেছিলাম না 2001 হুম। সালে, তারপরে এটা ধারাবাহিক গিয়েছিল দৈনিক পত্রিকায়। তো এইগুলো কেন করলাম? এই তো সুতরাং ধরো এদেরকে। এখন আমার দুঃখ লাগে যে আমাদের এই সহকর্মীরা এক সময় যারা আমাদেরকে রিকোয়েস্ট করতো যে এই হিল ট্রাক্সে এরকম হচ্ছে, এখানে যেমন আমি আপনাকে বলি, আমি দৈনিক পত্রিকায় কাজ হুম, করি তখন, লংগদুতে একটা বড় হত্যাকাণ্ড হলো, আমাকে রিকোয়েস্ট করলো যে ওখান থেকে রিপোর্ট করার জন্য। আমি আর বাসায় যাইনি, আমি তখন কেবল বিয়ে করেছি, বছর খানেক হয়েছে। আমি আমার অফিস থেকে আমি সরাসরি রেল স্টেশনে গিয়ে রাতে ট্রেনে করে আমি চলে গেছি চিটাগাঙে। তারপরে সেই কষ্ট করে, হ্যাঁ, আর আর্মি সহায়তা করেছে ওই জায়গায় যাওয়ার জন্য, কারণ ওই জায়গায় যাওয়া তখন দুর্গম এলাকা, সম্ভব ছিল না, নিরাপত্তার দরকার হতো। আমি গিয়েছি, আমি রিপোর্ট করেছি। নানিয়ারচরে যখন বর্বর হত্যাকাণ্ড হলো, একটা মানে আপনার বাজার আছে একটা, সে বাজারের মধ্যে শান্তি বাহিনী এসে অ্যাব্রাপ্টলি গুলি করে অনেক মানুষ মেরে ফেললো, আমি ওখানে ছুটে গিয়েছি। তো তখন তো আপনারা আমাদের সহায়তা নিয়েছেন, তখন নিয়েছেন কেন? এখন এই কথাগুলো আমাদের উপরে চাপিয়ে দিচ্ছেন যে আমরা, হ্যাঁ, আমি সরকার বিরোধী, তো আপনি কি করবেন? এটা সংবিধানের অধিকার। আপনি যদি আমাকে বলেন আমি কথা বলতে পারবো না, সরকারের বিরোধিতা করতে পারবো না, তাহলে আপনি সংবিধান লঙ্ঘন করছেন। কারণ সংবিধানে বলা হয়েছে সকলের মত প্রকাশের স্বাধীনতা আছে, রাজনৈতিক দল গঠন করার স্বাধীনতা আছে। আপনি যদি এটার বিরোধিতা করেন, সেটা গোয়েন্দা সংস্থায় থেকে হোক, যেখানে থেকে হোক, তাহলে আপনি সংবিধান লঙ্ঘন করছেন, আমি না। এখন এই কথাগুলো হুম, বলা যাবে না। এখন সাধারণ মানুষ, এই যে এখানে অনেকে কমেন্ট করুন যেগুলো সমস্ত বাহিনীর, আমি বলবো, আবারও বলছি, এগুলো সমস্ত বাহিনীর ব্যাপার না। বাহিনী হচ্ছে একটা এন্টিটি। আমাদের বাহিনীগুলা আমরা বলবো যে আমরা তো নিজে দেখে দেখে এসেছি। ধরেন আমি জেনারেল আতিকুর আমাদের জেনারেল আতিক, যিনি একজন সেনাপ্রধান ছিলেন, মারা গেছেন। হুম, স্যার মারা গেছেন গত বছর। উনি যখন মানে কি কি পরিমাণ সৎ মানুষ ছিলেন, আমি নিজের একটা উদাহরণ দিই। 2000 সালে আমি দৈনিক থেকে ওই যে জাতীয় নিরাপত্তার উপরে, রণনীতির উপরে যখন ইন্টারভিউ করার জন্য স্যারের বনানীর বাসায় গেলাম, তাকে আমি এক পর্যায়ে বললাম যে স্যার আপনি অবসর গ্রহণের পরে কি কিছু করছেন না? তো তিনি আমাকে বললেন, রুশ, পৃথিবীতে কয়জন অফিসার সেনাপ্রধান হতে পারে? বহু অফিসার সেনাপ্রধান হতে পারেনি, আল্লাহ আমাকে সেনাপ্রধান বানিয়েছেন। আমার তো কানে সমস্যা ছিল, সেনাবাহিনী থেকে রিটায়ার করার কথা ছিল। যে জেনারেল জিয়া এটা আমাকে বলেছিলেন যে স্যার এই জেনারেলদের একটু কানে সমস্যা থাকলে অসুবিধা নেই, আপনি থাকেন। তো আমি থেকে গেলাম। তারপরে আমাকে সেনাপ্রধান বানানো হলো। আমি এরপরে আর কি চাইবো আল্লাহর কাছে? আমি সারা জীবন হুম, আমার স্ত্রীকে সন্তানদেরকে সময় দিতে পারি নাই, অবসর গ্রহণ করেছি, এখন আমি আমার স্ত্রীকে সন্তানদেরকে সময় দেই, আমি একটু কোরআন শরীফ পড়ি, আমি হাদিস কিতাবগুলো পড়ি, আমি একটু গান শুনি, এগুলো করে সময় কাটাই। এবং উনি কি করতেন সারা জীবন? আমি মানে গত মানে কোভিড এর আগে, মানে 19 সালে, আমি বসুন্ধরাতে আপনি দাঁড়িয়ে আছি, হঠাৎ করে দেখি ওনার গাড়ি এসে আমার সামনে না থামলো। আমি দেখলাম যে সেই পুরনো টয়োটা, কত বছরের পুরনো একটা টয়োটা গাড়ি। তা আমি কথা যখন বললাম, এক পর্যায়ে বললাম যে স্যার আপনার এই এই গাড়িটা এখনো রেখে দিয়েছেন, এটা দিয়ে আপনার চলে? তো উনি বলেন, কেন? এটার এসি তো কাজ করে, এটার কোনো ইঞ্জিনের সমস্যা নাই, আমাকে নতুন গাড়ি কিনতে হবে কেন? আর আমার তত পয়সা নেই। আপনি দেখেন ওই লোকটাকে তো আমাদের সেনাবাহিনীর প্রতিটি সদস্য, প্রতিটি অফিসার শ্রদ্ধা করত। উনি কবরে গেছেন এই লাখ লাখ সৈনিক অফিসারের দোয়া নিয়ে। মানুষের বদদোয়া নিয়ে কেন আপনারা চলছেন? যারা চলছে কেন চলছে? কি পাবে? এক সময় তো অবসরে যেতে হবে। এই যে জেনারেল আজিজ কি কখনো চিন্তা করেছে যে তার বিরুদ্ধে এরকম হবে? তাকে এখন বলির পাঠা বানানো হচ্ছে। সারোয়ার যে বললো যে এরকম আরো অনেকেই আছে, তাদেরকেও একসময় বলির পাঠা বানানো হবে। এইগুলা স্বাভাবিক ব্যাপার।